হ্যালো, ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। তোমরা সকলেই জানো WBSSC স্কুলের যে গ্রুপ সি রিক্রুটমেন্ট হতে চলেছে জানুয়ারি মাসে 2026 সালে, সেই পরীক্ষাটিকে কেন্দ্র করে আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমি তোমাদের জন্য একটি অনলাইন ব্যাচের ব্যবস্থা করেছে। যেই ব্যাচটিতে তোমরা ইংলিশ যে 15 নাম্বার কোশ্চেনটি থাকবে সেই প্রশ্নটিকে খুব ভালোভাবে প্রিপারেশন দেওয়ানো হবে। তোমরা যদি চাও এই ব্যাচে তোমরা এনরোল করতে পারো। আজকে যে ইন্ট্রোডাকশন ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিজে দেখবে। এখানে আজকে যারা আমরা আলোচনা করব পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং যে গ্রুপ সির যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আমরা ডিটেলস আজকে আলোচনা করব। আমি তোমাদের সৌরভ স্যার এই তোমাদেরকে পুরো এই গ্রুপ সির যে সিলেবাস এবং গ্রুপ সির যে প্রিপারেশন সেটা আমি তোমাদেরকে সাহায্য করব করার জন্য। দেখো আমাদের অ্যাপের লিঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা এই অ্যাপটিকে ইনস্টল করো এবং গ্রুপের যে ইন্ট্রোডাকশন ভিডিও আছে সেই ভিডিও তোমরা অবশ্যই সেটাকে দেখো। যদি ভর্তি হতে চাও তাহলে এই নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারটি অর্থাৎ 9563405812 এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করবে অ্যাডমিশনের জন্য। দেখো গ্রুপ সির যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসে দেওয়ার ছিল সিনোনিমস, অ্যান্টোনিমস অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ এবং সেই সমস্ত ওয়ার্ডগুলোর ইউজ, ফান্ডামেন্টাল মৌলিক ইংলিশ গ্রামার, ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার। 3 নম্বরে গ্রামার্স রুল, গ্রামারের যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মকানুনগুলো এবং তাদের ব্যবহার, অ্যাপ্লিকেশন। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন এবং ফরমেশন, সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইউজ করব এবং ওয়ার্ডগুলোকে কিভাবে আমরা বসাবো একটা সেন্টেন্সের মধ্যে। এইটাই ছিল আমাদের গ্রুপ সির সিলেবাস। এই সিলেবাসটিকে আমরা খুব সঠিকভাবে এলাবোরেট করে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা গ্রামার পার্ট আর একটা ভোকাবুলারি পার্ট। দেখো গ্রামার পার্টের মধ্যে আমরা কি কি টপিক কভার করব: পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, টেন্স, সেন্টেন্স কারেকশান, এরার কারেকশানের নিয়মকানুন এবং প্র্যাকটিস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন, প্যারাজাম্বল, স্পেলিং এরার অ্যান্ড সাফিক্স প্রিফিক্স। আর ভোকাবুলারি পার্টের মধ্যে আমরা যেটা কভার করব সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসকে আমরা দুটো পার্টে করতে পারি, একটা গ্রামার পার্ট, একটা ভোকাবুলারি পার্ট। অর্থাৎ ওয়ার্ড বেস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে এবং গ্রামার বেস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড প্রোভার্ব, এই টোটাল দুটো পার্টে আমরা ভাগ করেছি। এই পার্টগুলোকে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ক্লাস করাবো এবং প্রত্যেকটা টপিক থেকে যে সম্ভাব্য MCQ প্র্যাকটিস হতে পারে সেইগুলো আমরা করাবো, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে প্রতিটা নিয়ম তোমাদের কাছে যেন নোন মনে হয়। প্রথমে বলে রাখি, আজকে এই ক্লাসটিতে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার সেটাকে অ্যানালাইসিস করব। প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2017 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কীরকম প্রশ্ন এসেছিল, আর আজকে 2026 সালে যে পরীক্ষাটি হতে যাচ্ছে তার যে আপডেশন অর্থাৎ পরীক্ষার কোশ্চেনের মান যে আপডেট হবে সেটা কতটা আপডেট হতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে জাস্টিফাই করব। আগের স্লাইডে যেটা ছিল পার্টস অফ স্পিচ, এটা অনেকেই জানো। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে আমাদের যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ডগুলোকে কিভাবে বসালে একটা সেন্টেন্স গঠন হতে পারে তাকেই পার্টস অফ স্পিচ বলা হয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন রকমের ধরন, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কনভার্সন। টেন্স, তোমরা জানো টেন্স মানে হচ্ছে কাল, যেটা আমরা বাংলা গ্রামারেও পড়ি, ইংলিশ গ্রামারেও পড়বো। সেন্টেন্স কারেকশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2017 সালে সেন্টেন্স এরার কারেকশান থেকে প্রচুর প্রশ্ন এসেছিল, তাই জন্য তোমাকে নিয়মগুলো জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই সেন্টেন্স এরার কারেকশানে যে জিনিসগুলো আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্টেও সেম জিনিসগুলো আছে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, আর্টিকেল, এগুলো তো সবাই জানো, এগুলো আলাদা করে কিছু বলছি না। সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা আগের বছর এসেছিল সেটা কিন্তু এরার কারেকশান পার্ট থেকে বেশি প্রশ্ন দেখা গেছিলো এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে একটা প্রশ্ন দেখা গেছিল এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটা প্রশ্ন দেখা গেছিলো, টেন্স রিলেটেড প্রশ্ন দেখা গেছিলো। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন সেভাবে আসেনি, বাট আমাদের 2026 সালে প্রিপারেশান নিতে গেলে আমাদের প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে জানতে হবে যাতে পরীক্ষার হলে গিয়ে প্রতিটা প্রশ্ন আমরা মারতে পারি।
দেখো 2017 সালে যে প্রশ্ন পেপারটা ছিল তার প্রথম প্রশ্ন, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ, রিগ্রেট মানে কি? রিগ্রেট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা। আমি নিজে থেকেই দুঃখ প্রকাশ করছি, দুঃখের সাথে সাথে আমি ইনফর্ম করছি, জানাচ্ছি তোমাকে যে দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ দ্য লেটার কনভেইং। এই সেন্টেন্সটা কি বলতে চাইছে, কি ধরনের সেন্টেন্স বা কীরকমভাবে ও ইনফরমেশানগুলো প্রোভাইড করতে চাইছে। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি দুঃখের সহকারে তোমাকে জানাতে যাচ্ছি যে, এটা দেখে কি বোঝা যাচ্ছে? স্যাড নিউজ, ডেনিয়াল, এমার্জেন্সি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ করা। এখানে কি কোনো গ্রহণ করা বোঝাচ্ছে? না। এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি, জরুরি কি এখানে বোঝাচ্ছে? তাও নয়। ডেনিয়াল মানে হচ্ছে অস্বীকার করা, এখানেও কি অস্বীকার করা কিছু বোঝাচ্ছে? তাও নয়। তাহলে অপশান এ, সেখানে লেখা আছে দুঃখ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা। তাহলে দেখো এখানে রিগ্রেট মানেও দুঃখ, এখানে লেখা আছে স্যাড নিউজ, দুঃখ প্রকাশ করা, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। অপশান বি, সি, ডি কোনোটি হচ্ছে না। তারপরে আমরা কি করলাম? সেন্টেন্সটা পড়লাম, পড়ার পর মেন যে লাইনটা আছে, সেই লাইনটাকে আমরা পড়লাম। মেন লাইনটা পড়ে মেন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মানে আমরা বোঝার চেষ্টা করলাম। করার পর আমরা কি করলাম? এখানে অপশানের সঙ্গে আইডেন্টিফাই করলাম যে অপশানের সঙ্গে কোন ওয়ার্ডটার সিনোনিমস লেখা আছে, সেইটাকে আমরা অ্যান্সার করার চেষ্টা করলাম। ক্লিয়ার? Question number 2, another baffling change that I noticed in him nowadays is that he avoids to speak to him. The part of the above sentence has an error. বলেছে এটা একটা এরার কারেকশন। এখানে বলেছে কোন পার্টটাতে ভুল আছে। ক্লিয়ার? অ্যানাদার বাফেলিং মানে হচ্ছে বিস্ময়কর, অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত যে চেঞ্জ, তার যে অ্যানাদার অন্য যে অদ্ভুত চেঞ্জ দ্যাট আই নোটিসড ইন হিম, তার মধ্যে যেটা আমি অদ্ভুত চেঞ্জটা লক্ষ্য করেছিলাম আজকাল, নাওয়েডেজ মানে আজকাল, ইজ দ্যাট যে হি অ্যাভয়েডস টু স্পিক টু হিম, সে আমার সঙ্গে কথা বলতে অ্যাভয়েড করছে, সে এড়িয়ে যাচ্ছে। তো এখানে যে সেন্টেন্সটা আছে এখানে কোথায় ভুল আছে? প্রথমে বলি, এরার কারেকশন করতে গেলে, যে কোনো এরার কারেকশন করতে গেলে প্রথমে দেখতে হয় সাবজেক্ট, সেই অনুযায়ী ভার্ব, তারপরে গ্রামারের রুল। তো দেখো এখানে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জেস দ্যাট আই নোটিসড, আই সাবজেক্ট, নোটিস করা আছে, ঠিক আছে। ইন হিম, তার মধ্যে, নাওয়েডেজ ইজ দ্যাট, হিটাও সাবজেক্ট, হি এর পরে অ্যাভয়েডস আছে, হি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই অ্যাভয়েডস করেছে, এটাও কিন্তু ঠিক আছে। টু স্পিক টু হিম, কথা বলতে, আমার সাথে, তো কথা বলতে। এবার এখানে একটা গ্রামারের নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি, এই অ্যাভয়েড একটা ওয়ার্ড যার পরে যদি ভার্ব বসে সেই ভার্বটা সবসময় জিরান ফর্মে হয়, অর্থাৎ আইএনজি ফর্মে হয়। অর্থাৎ অ্যাভয়েডের আইএনজি ফর্ম, অ্যাভয়েডের পরে যদি কোনো ভার্ব থাকে, দেখো স্পিক একটা ভার্ব আছে, তো অ্যাভয়েডের পরে যখন স্পিক ভার্বটা আছে সেটাকে আমি আইএনজি ফর্মে কনভার্ট করতে হবে, অর্থাৎ অ্যাভয়েড স্পিকিং হবে, অ্যাভয়েড স্পিকিং, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। Question number 3, write a abstract of this essay. The underlined word means. দেখো, write a abstract of this essay. The underlined word means. Abstract মানে কি? Abstract মানে হচ্ছে কোনো সংক্ষিপ্ত করা, ছোট করা। Abstract মানে ছোট করা। ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ছোট করা। এখানে বলেছে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, এই এসেটা একটা ছোট করে লিখতে বলেছে। দেখো এখানে আছে সামারি, তোমরা জানো সামারি মানে সারসংক্ষেপ বা ছোট করে লেখা, অর্থাৎ অপশন এটা সঠিক অ্যান্সার হচ্ছে। টাইটেল মানে হচ্ছে টাইটেল দেওয়া, এটার মানে সবাই জানো। কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। প্ল্যান মানে পরিকল্পনা করা, টাইটেল মানে হেডিং দেওয়া, নাম দেওয়া। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, পিক আউট দ্য সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স। দেখো এরার কারেকশন থেকে কতগুলো প্রশ্ন এলো, এখনো পর্যন্ত দুটো প্রশ্ন আমরা পেলাম। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? সেন্টেন্স কারেকশন আইদার অবলিক দিয়ে দেওয়া থাকতে পারে যেমন আগের ফর্মটা ছিল, অথবা এইভাবে স্ট্রাকচার থাকতে পারে, চারটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স দিয়ে বললো এদের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল।
প্রথমে বলেছে টু বি ইন্টেলিজেন্ট ইজ এ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, দেন বলে ওয়ার্ডটা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ইনক্লুড আছে। দেন মানে হচ্ছে তুলনা করা। দেন আমরা কখন ইউজ করব? কম্পারেটিভ সেন্টেন্সে, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করব। দেন মানে তুলনা করা। তো তুলনা যখন করা হবে তখন আগের পার্ট আর পরের পার্ট অবশ্যই সেম রাখতে হবে। তা দেখো কোন সেন্টেন্সে আগের পার্ট পরের পার্ট সেম আছে। ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং। এখানে কিন্তু দেখো দেনের পরের পার্ট এবং দেনের আগের পার্ট সেম নেই, অর্থাৎ অপশন সি কে আমরা কোনোভাবেই সঠিক হবে না। দ্য বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, এখানেও দেখো আগের পার্ট পরের পার্টটা সেম নেই, সো অপশন বি ইজ এলিমিনেট হয়ে গেল। টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, এখানেও কিন্তু আমার এলিমিনেট হয়ে গেল। অপশন ডি একমাত্র পড়ে আছে। দেখো এর আগের পার্ট পরের পার্ট বোথ আর সেম। বিং হার্ড ওয়ার্কিং, বিং ইন্টেলিজেন্ট, being hardworking, being intelligent, being intelligent is more essential than being hardworking। এই যে being intelligent, being হচ্ছে একটা ওয়ার্ড, বি এর সঙ্গে আইএনজি যোগ করে being করা হয়েছে, জিরান্ড করা হয়েছে, তার সঙ্গে intelligent অর্থাৎ অ্যাডজেক্টিভ করা হয়েছে। being এর পরেও দেখো হার্ড ওয়ার্কিং, মানে হার্ড ওয়ার্কিং আর ইন্টেলিজেন্সের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, would you mind moving the car? Would you mind moving the car? এই would ওয়ার্ডটা বলেছে the above sentence is, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? তোমরা জানো যে would, এই would ওয়ার্ডটাকে আমরা কখন ইউজ করি? would ওয়ার্ডটাকে আমরা ইউজ করব যখন পোলাইট ভাবে আমরা কোনো কিছু বলবো, তখন আমরা would ওয়ার্ডটাকে ইউজ করব। would you mind, তুমি কি চিন্তা করছো এই গাড়িটাকে সরানোর? তুমি কি মনে করছো গাড়িটাকে সরানোর? এই would you mind moving the car, এটা পোলাইট রিকোয়েস্ট হয়। কোয়ারি মানে প্রশ্ন করা বা জিজ্ঞেস করা। এই would ওয়ার্ডটা কিন্তু কখনোই কোয়ারির সাথে যায় না, অর্থাৎ অপশন এ এলিমিনেট হয়ে গেল। অ্যান্ড অ্যাডভাইস, এখানে কোনো সাজেশন করা বোঝাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সো অপশন সি উইল বি এলিমিনেট। অ্যান্ড অপশন ডি এই সাজেশন, একটা সাজেশন দেওয়া হচ্ছে, সাজেশন অলওয়েজ লাস্টে ফুল স্টপ চিহ্ন হবে, নর্মাল সেন্টেন্স হবে, বাট এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকার জন্য ইটস নট এ সাজেশন, এখানে সাজেশন বোঝাচ্ছে না। পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ পোলাইট রিকোয়েস্ট মানে আমরা পোলাইট ভাবে রিকোয়েস্ট করছি, তুমি কি গাড়িটা সরাবে, মুভ করবে, তাহলে অপশন বি হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? এটা প্রিপোজিশনের প্রশ্ন। আমরা প্রিপোজিশন, সিলেক্টিভ কিছু প্রিপোজিশন আমরা মুখস্থ করব, যেটা খুব ভালোভাবে তোমাদের পরীক্ষার হলে হেল্প করবে। যেগুলো ফিক্সড প্রিপোজিশন অবশ্যই সেগুলোকে থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? তোমার ঘড়িতে কটা বাজে? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, WBCS এর পরীক্ষাতে বহুবার এসছে এবং সেন্ট্রালের পরীক্ষাতেও এসছে, দেখতেও ইজি প্রশ্ন, তারপরেও কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি থেকে আসে। দেখো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, পার্টিকুলার তোমার ওয়াচের কথা বলছে, অর্থাৎ তোমার ওয়াচ, তোমার যে কাঁটাগুলো আছে, ঘড়ির যে কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলো দ্বারা কটা বাজে, অর্থাৎ দ্বারা বলতে এখানে বাইকে বোঝায়। আমরা জানি দ্বারার ইংলিশ হচ্ছে বাই, অর্থাৎ বাই হবে সঠিক অ্যান্সার। তাহলে আমরা বলবো কি, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ নয়, বাই ইউর ওয়াচ। তাহলে ইনটা কিন্তু কোনোভাবে হবে না, অনও হবে না, অ্যাটও হবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ঘড়ির কাঁটার মুভমেন্ট কিন্তু আলাদা আলাদা। যদি আমার ঘড়ি থেকে আমরা জানতে চেয়েছে যে আমার ঘড়িতে কটা বাজে, অর্থাৎ আমার ঘড়িতে 5 মিনিট ফাস্ট হতে পারে, 5 মিনিট স্লো হতে পারে, হোয়াট এভার, বা কারেক্ট টাইম থাকতে পারে। তা আমার ঘড়িতে যে কাঁটা 3টে আছে, ঘন্টা, মিনিটের এবং সেকেন্ডের কাঁটা, সেই কাঁটাগুলো দ্বারা যে টাইমটা হচ্ছে সেই টাইমটাই কিন্তু আমাকে জানতে চেয়েছে। তাই বাই অ্যান্সারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ বাই হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি চেষ্টা করব অন টাইমে, সঠিক সময়ে ঢোকার জন্য, বাট ডু নট ওয়ারি, উদ্বিগ্ন হবে না, হোয়েন আই এম লেট, যখন আমি লেট করব। এই সেন্টেন্সটাও কিন্তু এরার কারেকশন থেকে এসছে। দেখো এরার কারেকশন থেকে এখনো পর্যন্ত আমরা 3টে এরার কারেকশন পেলাম। হুইচ পার্ট অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স হ্যাজ এন এরার, কোন পার্টে আমাদের এরার আছে। আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব, টু বি অন টাইম, সঠিক সময়ের মধ্যে ঢোকার, বাট ডু নট ওয়ারি, কিন্তু তুমি উদ্বিগ্ন হবে না, হোয়েন আই অ্যাম লেট,
যখন আমি লেট করব, যখন আমি লেট করব, এই সেন্টেন্সটাতে আমরা যদি আবার সেইভাবে চেষ্টা করি, চিন্তা করি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট ভার্ব তারপরে গ্রামারের নিয়মগুলো সঠিকভাবে দেওয়া আছে কিনা, তাহলে সাবজেক্ট দেখো প্রথমে আই এর পর ফিউচার টেন্সের জন্য উইল, দেখো আই এর পরে উইলও বসে, আবার আই এর পরেও শ্যাল বসে। উইলটা কখন বসে, যখন বলা হয় যে জোর দেওয়া বোঝালে, ঠিক আছে, অর্থাৎ ইমফ্যাসিস যখন বোঝাবে তখন কিন্তু আয়ের পরে উইল বসবে, ইউ এর পরে শ্যাল বসবে। ক্লিয়ার? মানে উল্টো হয়ে যায়। তাহলে আই উইল ট্রাই, এখানে কোনো ভুল নেই। টু বি অন টাইম, সঠিক সময় আসার চেষ্টা অবশ্যই করব, বাট ডু নট অরি, উদ্বিগ্ন হবে না যখন আমি লেট করব। দেখো এই যখন ওয়ার্ডটা কিন্তু এখানে যায় না, কেন? এটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সে একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট রিলেশন করা থাকে, একটা পার্টের উপর একটা পার্ট ডিপেন্ডেবল থাকে। উদ্বিগ্ন হতে বারণ করছে যদি আমি লেট করি, যদি, এই যদি ওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে, যখন নয় যদি হবে। এই যদি ইংরাজি হচ্ছে ইফ আই অ্যাম লেট, যদি আমি লেট করি তবে তুমি কিন্তু উদ্বিগ্ন হবে না বা অরি হবে না, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? সরি, সি নয়, এটা ডি হবে, এখানে একটা অ্যারো পড়তো, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। কারেক্ট। কোশ্চেন নাম্বার 8, অর ইট ইজ সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। এখানে বলেছে হাম্বল মানে হচ্ছে ভদ্র, কিন্তু এটা হচ্ছে একটা কবিতার লাইন, তাই লে মানে হচ্ছে গান করা বোঝায়, লে মানে গান করা বোঝায়। এখানে এই হাম্বল যে ওয়ার্ডটা, এই হাম্বল ওয়ার্ডটার তোমাকে সিনোনিমস বের করতে দিয়েছে। এখানে ভদ্র বোঝায়, আবার তুচ্ছ বোঝায়। এখানে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্স অনুযায়ী লে মানে হচ্ছে গান করা, হাম্বল মানে তুচ্ছ, ফ্যামিলিয়ার ম্যাটার টু ডু। ঠিক আছে, ইট ইজ ইট ইজ সো হাম্বল, এটা এতটাই তুচ্ছ আজকালকার দিনে, এটা খুবই তুচ্ছ, ভদ্র নয়, এটা খুবই তুচ্ছ গান। তো এই যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই এই হাম্বলের যে মিনিং অর্থাৎ সেটা হবে ইনসিগনিফিকেন্ট, যেটা হচ্ছে তুচ্ছ বাংলা। উইক মানে দুর্বল, এটা হবে না। কাওয়ার্ডলি মানে ভীতু, হবে না। মিক মানে হচ্ছে ভদ্র, মিক মানে ভদ্র, এটাও কিন্তু হবে না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে ইনসিগনিফিকেন্ট। এটা হয়তো 2017 সালে অনেক ছেলেপেলের মধ্যে কনফিউশন এসেছিল, হোয়াট এভার, কারণ হচ্ছে এই হাম্বলের এক্সাক্ট মিনিং হচ্ছে ভদ্র, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে তুচ্ছ বোঝাচ্ছে, এতটাই তুচ্ছ জিনিস যেটা ম্যাটার করে আজকে আলোচনা করা হচ্ছে, ফ্যামিলিয়ার হ্যাবিচুয়েট হয়েছে, এটা বোঝাচ্ছে। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো কারেক্ট সেন্টেন্স থেকে আমরা এখনো পর্যন্ত 4টে পেলাম। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। সেন্টেন্সটা পুরোপুরি টেন্সের উপরে আছে, পুরোপুরি টেন্সের উপরে আছে। দেখো প্রতিটা ওয়ার্ড শুরুতেই কিন্তু ভূপেন আছে, ভূপেন পর্যন্ত আমি কেটে দিলাম। এবারে দেখো ডু আছে, সরি, ডু নট আছে, ডিড নট আছে, ডাজ নট আছে। দেখো ভূপেন একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডু নট কখনোই হবে না, সেখানে ডাজ নট হবে। তাহলে অপশন এ কে আমি এলিমিনেট করে দিলাম, বি কেও আমি এলিমিনেট করে দিলাম। পাস্ট টেন্স যদি থাকে তাহলে ডিড নট হবে। তাহলে আপাতত সি আর ডি এর মধ্যেই অ্যান্সারটি হবে। দেখো আমরা যখন অক্সিলারি ভার্বটাকে ডিডিউস করি তখন মেন ভার্বটা অলওয়েজ ফার্স্ট ফর্ম বসাই, কিন্তু এখানে এস যোগ করা আছে, তার মানে এটা হবে না। তাহলে অপশন সিটাও এলিমিনেট হয়ে গেল। লাস্ট অপশনে আছে ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, ডাজ নট যখন বসাবো তখনও মেন ভার্বটাকে ফার্স্ট ফর্ম করতে হবে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আছে ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। 10 নাম্বার কোশ্চেন, রহিম's doctor advised him to dash as a cure for his sore throat. সোর থ্রোট মানে গলা ব্যথা, ঠিক আছে। রহিমস ডাক্তার্স অ্যাডভাইস হিম টু, তাকে রহিমকে অ্যাডভাইস করেছিল তার ডাক্তারটা ড্যাশ অ্যাজ এ কিওর করার জন্য কি করতে বলেছিল। দেখো বার্বল, গার্গল আর গিগল, এই ওয়ার্ডগুলো পুরোপুরি হোমোনিমসের মধ্যে পড়ে, এইগুলোর মানে আমাকে জানতে হবে। বাবলস মানে হচ্ছে অস্পষ্টভাবে কথা বলাকে বাবলস বলে, এটা হবে না। অপশন সি গিগল মানে কি? গিগল মানে হচ্ছে
হাসি, হা হা করে হাসা, হাসাকে বলা হয়, হাসি পাওয়াকে বলা হয় গিগল। তাই হাসাকে বলা হয় গিগল। তাই অপশন সিটাও হচ্ছে না। ডাক্তার তাকে কি অ্যাডভাইস দিয়েছে? গার্গেল করতে। এই গার্গেল বানান দুটো আছে, দেখো, GARGLE, GURGLE, অর্থাৎ GARGLE। এই গার্গেল করা মানে হচ্ছে, গার্গেল করা মানে জল দিয়ে আমরা যখন গার্গেল করি গলা ব্যথার সময়, সেই গার্গেলকে বোঝাচ্ছে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। অপশন ডিতে যেটা লেখা আছে গার্গেল, এই গার্গেল মানে হচ্ছে গার্গেল আওয়াজকে বলা হয়, গার্গেল আওয়াজকে গার্গেল বলা হয়। অর্থাৎ অপশন ডিও কিন্তু হবে না, অপশন বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আবার বলছি, আমাদের এই ইন্ট্রোডাকশন ভিডিও তোমাদের যদি ভালো লাগে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস যদি ভালো লাগে, বাকি প্রতিটি ক্লাস কিন্তু আমাদের এরকমভাবেই হতে চলেছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার 9563405812 গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমরা অবশ্যই এনরোলমেন্ট করতে পারো। তোমাদের আগামী দিনে যে গ্রুপ সির পরীক্ষাটি হতে চলেছে জানুয়ারি মাসে 2026 সালে, সেটাতে তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন দেওয়ানো হবে। তোমরা এখনই দেরি না করে এনরোলমেন্ট করে নিতে পারো এবং প্রতিটা স্যারের ডেমো ক্লাস তোমরা অবশ্যই ভালোভাবে দেখো। খুব ভালোভাবে ওনারা পড়িয়েছেন, তোমাদেরকে গাইড করেছেন। চলো তার 11 নম্বর প্রশ্ন, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার, চুজ দ্য কারেক্ট ফেস ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্য অ্যাবভ সেন্টেন্স। এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে আন্ডারস্ট্যান্ড, এটার মানে জানতে চেয়েছে, আন্ডারস্ট্যান্ডের মানে জানতে চেয়েছে। আই ক্যানট, আমি পারি না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, হোয়াট ইজ রিটেন হিয়ার, কি এখানে লেখা আছে, এখানে যেটা লেখা আছে সেটা আমি বুঝতে পারি না। এই আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এটার মানে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? বুঝতে পারা। দেখো চারটে অপশন দেওয়া আছে, এগুলো হচ্ছে ফ্রেজারাল ভার্ব, অর্থাৎ একে গ্রুপ ভার্বও বলা হয়। এই ফ্রেজারাল ভার্ব আর গ্রুপ ভার্ব দিয়ে লেখা আছে হোল্ড অন, অর্থাৎ ধরে রাখা। আমি এখানে বুঝতে পারে না বলেছে, তাহলে ধরে রাখাটা কোনোভাবেই হবে না। গিভ আউট মানে বিতরণ করা, হবে না। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, হবে না। মেক আউট মানে বুঝতে পারা, মেক আউট মানে বুঝতে পারা, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 12, one or two stars were still dash in the sky, one or two stars, একটা বা একের বেশি যে নক্ষত্ররা আছে, were still dash in the sky, বার্নিং জ্বলে পুড়ে যাচ্ছে, শাইনিং জ্বলছে, টুইঙ্কলিং মিটমিট করে জ্বলা, অ্যান্ড গ্লোয়িং মানে হচ্ছে উজ্জ্বল ভাবে জ্বলা। তাহলে আমরা স্টারে আমরা কি দেখি? শাইনিং মানে খুব ভালোভাবে কি জ্বলছে, আমরা স্টারকে কিন্তু খুব ভালোভাবে জ্বলতে দেখি না, আমরা মিটমিট করে জ্বলতে দেখি, অর্থাৎ টুইঙ্কল স্টার। আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এই টুইঙ্কল ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। বার্নিং মানে বলে দিলাম জ্বলে ওঠা, শাইনিং মানে উজ্জ্বল কিরণ দেওয়া, আর গ্লোয়িং মানে হচ্ছে জ্বলে ওঠা। তাহলে এই প্রত্যেকটা অপশন কিন্তু এখানে ফিট করছে না, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হলেও এখানে ফিট করছে না। টুইঙ্কিল মানে হচ্ছে মিট মিট করে জ্বলা, মিট মিট করে জ্বলা, ঠিক আছে? তাহলে এই অপশন সি হবে অ্যাপ্রোপ্রিয়েট। Question number 13. The boy who wanted to play football were disappointed when it rained. The above sentence is a dash. দেখো, the boy who হচ্ছে একটা কানেক্টর, টু প্লে ফুটবল ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন একটা কানেক্টর ইট রেইন। দ্য অ্যাবাভ সেন্টেন্সটা কি? আমরা এখানে যে চারটে অপশন আছে, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, মিক্স সেন্টেন্স অ্যান্ড সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কখন হয় বা কোন সেন্টেন্স থাকলে আমরা কোন সেন্টেন্সটাকে বলবো সেটা আমাকে আগে জানতে হবে। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, অর্থাৎ দুটো পার্টকে আমরা আলাদা আলাদা করতে পারবো একটা সেন্টেন্সকে ভেঙে। এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য, এখানেও আমরা একটা বড় সেন্টেন্সকে ভেঙে দুটো পার্ট করতে পারবো। সিম্পল সেন্টেন্সে আমরা সেন্টেন্সকে ভাঙতে পারি না। মিক্স সেন্টেন্সও সেম কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের যুগ্ম একটা যদি ভাগ থাকে তাহলে আমরা তাকে মিক্স সেন্টেন্স বলবো। আমরা সেন্টেন্সটা দেখে এটা বুঝতে পারলাম হু একটা কানেক্টর, এই হু কানেক্টরটা আমার কমপ্লেক্স সেন্টেন্সে অর্থাৎ জটিল বাক্যতে থাকে। হোয়েন একটা কানেক্টর, এটাও কিন্তু জটিল বাক্যের মধ্যে থাকে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে যখন আমরা কানেক্টর পেয়েছি এবং সেটা কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর পেয়েছি, তাহলে অপশন এটা হবে সঠিক অ্যান্সার। দ্য বয়েজ
বালকগুলি হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, যারা খেলতে চেয়েছিল, ঠিক আছে, ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা হতাশা হয়ে গেছিল, হোয়েন ইট রেইন, যখন বৃষ্টি পড়ছিল, যখন বৃষ্টি পড়ছিল যারা খেলতে চেয়েছিল তারা কিন্তু হতাশায় পড়ে গেছিল। এই যে হু কানেক্টার হোয়েন কানেক্টার থাকার জন্য আমরা অপশন এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ধরলাম। কোশ্চেন নাম্বার 14, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রাইভাল। ট্রাইভাল মানে হচ্ছে তুচ্ছ, ট্রাইভাল মানে হচ্ছে তুচ্ছ। তা পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রাইভাল। দেখো ইম্পর্টেন্ট, অ্যান্টোনিম বলেছে মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। ইম্পর্টেন্ট মানে হচ্ছে তুচ্ছ, ইনসিগনিফিকেন্ট মানে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইনসিগনিফিকেন্ট মানে একটু আগে বলেছিলাম তুচ্ছ, ফাস্ট মানে দ্রুত, ফুটাইল, ফিউটাইল মানে হচ্ছে কি বলবো, এটা মানে হচ্ছে খুব ফিউটাইল, ফিউটাইলের মানে আমরা বলবো যে এটা খুব ভালো, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা দেওয়া আছে, ইম্পর্টেন্ট মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এখানে যেহেতু ট্রাইবাল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ট্রাইবাল মানে তুচ্ছ, তাহলে ইম্পর্টেন্ট তার অ্যান্টোনিম হবে। ক্লিয়ার? আজকে সেশনের শেষ প্রশ্ন 15 নাম্বার, অর্থাৎ ইংলিশে যে 15 নাম্বার ছিল 2017 সালে কোশ্চেনে, তার শেষ প্রশ্ন হচ্ছে 15 নাম্বার। এই গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড, গ্রুপ অফ এলিফ্যান্টকে কি বলা হয়? হার্ড, প্যাক, ফ্লক অ্যান্ড লিটার। তাহলে হার্ড অফ এলিফ্যান্টস, এলিফ্যান্টের যখন অনেক গ্রুপ থাকে তখন আমরা বলি হার্ড অফ এলিফ্যান্ট। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ পালকে বোঝায়, এলিফ্যান্টের পালকে আমরা হার্ড বলি। প্যাক কখন ইউজ করব? প্যাক হচ্ছে নেকড়ের দলকে আমরা প্যাক বলা হয়। ফ্লক কখন বলবো? পাখি বা ভেড়াকে ফ্লক বলবো দলকে। আর লিটার হচ্ছে অনেক ছোট ছোট কুকুর এবং বিড়ালের যে ছানা থাকে তা থেকে বলা হয় লিটার। ঠিক আছে, আজকে সেশনে এই 15টি প্রশ্ন ছিল, যে 15টি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের ছিল। প্রতিটি প্রশ্ন আমরা ধরে ধরে আলোচনা করলাম, প্রতিটি ক্লাসকে আমরা এইভাবে আলোচনার মাধ্যমে কমপ্লিট করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 9563409512, এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করবে অ্যাডমিশনের জন্য। এবং আমার নাম্বার 8910961548। ক্লিয়ার? ধন্যবাদ।